present perfect continuous tense, and it is the discussable matter today. তো আমরা বেসিক ইংলিশ কোর্সের 10th নম্বর ক্লাসে আজকে টেন্স লার্নিংয়ে 4 নম্বর যে টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটাকে ভীষণ গুরুত্ব সহকারে শিখে নেব। তো আজকের আলোচ্য বিষয়টা একটু টাফ, মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একদম শেষে আমি যে টিপস দেব সেই টিপসটাকে মানতে হবে এবং যে বাড়ির কাজ দেওয়া হবে সেই কাজটাকে ঠিকভাবে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি। এই দুটো টেন্সের কম্বিনেশনে তৈরি হচ্ছে আর একটা টেন্স। তো আমরা প্রথমে চলে আসবো যে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বর্তমান সময়ে একটা কাজ চলছে। বর্তমান সময়ে একটা কাজ যদি চলে তাহলে আমরা তাকে কিভাবে বলি, যে আমি খাচ্ছি, যাচ্ছি, দেখছি, বলছি, শুনছি। বা যদি করা ভার্বটা দিয়ে আমরা কথা বলি বাংলায় এটা কি হয়, আমি করছি, তুমি করছো, সে করছে, আপনি করছেন, তুই করছিস। এই যে 5টা ফর্ম আমরা পেলাম, এই 5টা ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটোতেই বাংলায় একই হয়। বাংলাতে ভার্বের কোনো রকম কোনো পরিবর্তন এই দুটো টেন্সে আমরা পাই না, কিন্তু ইংলিশে পরিবর্তনটা হয়। কি সেই পরিবর্তন এবং সেই পরিবর্তনের জন্য কতটা প্রবলেম ক্রিয়েট করা হয় বা কতটা প্রবলেম ফেস করা হয়, বা এই পরিবর্তনের জন্য কথা বলার সময় বা লেখার সময় বা বলার সময় কোন কোন জায়গাতে মানুষ বেশি ভুল করে থাকে সেই জায়গাগুলো দেখতে হবে। এই টেন্সটা আমি প্রথমেই বলেছি একটু টাফ আছে, একটু মনোযোগ সহকারে এটাকে দেখতে হবে, শিখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা করছি, করছো, করছে, করছেন, করছিস, এই 5টা বাংলায় যে ফর্মটা পাই সেটাতে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি ভাত খাচ্ছি। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংলিশটাও আমরা জানি যে আই অ্যাম, আইয়ের পরে অ্যাম বসবে, হির পরে ইজ বসবে। তাহলে আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি চা খাচ্ছি, আই অ্যাম টেকিং টি। সে চা খাচ্ছে, হি ইজ টেকিং টি। তাহলে এই যে আই অ্যাম প্লেয়িং, এই কথাটার অর্থ কী হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা এখানে হবে আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। এইবার এই কন্টিনিউয়াস ফর্মটা পারফেক্ট হতে হবে। পারফেক্ট বলতে টাইমটা নির্দিষ্ট, একটা পারফেক্ট টাইমের কথা বলা হচ্ছে, যে পারফেক্ট টাইমটা আমরা বুঝতে পারবো যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত কাজটা চলছে। কাজটা বর্তমানে চলছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটা চলমান থাকছে, তাকে বলা হচ্ছে পারফেক্ট এবং কন্টিনিউয়াস। তাই তার নাম হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে যদি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টে হলে তার নাম থাকবে, ফিউচারে হলে তারও নাম থাকবে। কিন্তু আজকে আমাদের ডিসকাসেবল ম্যাটার কি, প্রেজেন্ট সময়ে পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটোর কম্বিনেশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের ক্ষেত্রে আমাদের সুবিধার জায়গাটা কোথায়? একটু টাফ হলেও একটা জায়গায় খুব সুবিধা রয়েছে, সেটা হচ্ছে এক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্মটা বসে। ভার্বের যে কন্টিনিউয়াস ফর্ম, প্লেয়িং, রানিং, রাইটিং, ড্রয়িং, ক্লিনিং, এই জায়গাটা কিন্তু একই থেকে যায় কন্টিনিউয়াস টেন্সের মতো। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য কন্টিনিউয়াস ফর্মটা, ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা একই থাকে। বাংলাতে যেমন আমরা করছি, করছো, করছে, করছেন, করছিস, এই যে কন্টিনিউয়াস ফর্মটা পারফেক্ট কন্টিনিউয়াসেও একই থাকে, ইংলিশেও কিন্তু এই জায়গাটা একই থাকে। তাহলে পাল্টায় কোনটা, ভার্বের যে মেইন ভার্ব যেটা থাকছে তার যে 5টা ফর্ম, সেই 5টা ফর্মের মধ্যে আইএনজি ফর্মটাকে আমরা কন্টিনিউয়াস বোঝানোর জন্য রেখে দেব। এবার যদি সেটা শুধুমাত্র কন্টিনিউয়াস বা সিম্পল কন্টিনিউয়াস হয় তাহলে তো আমরা জানি যে এই ফর্মটা থাকে, এর সাথে এম, ইজ, আর যুক্ত হয়। আর যখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পারফেক্টের জন্য কি দরকার হয়, হ্যাভ অথবা হ্যাজ। আর
আমরা শিখেছিলাম পারফেক্ট টেন্সে কি হ্যাভ এবং হ্যাজ দরকার হয় পারফেক্টের জন্য, প্রেজেন্ট পারফেক্টের জন্য। আর পারফেক্টের জন্য যখন হ্যাজ হ্যাভ ব্যবহার করে ফেলছি, হ্যাজ হ্যাভের পরে কখনোই V3 ফর্ম ছাড়া বসানো যায় না, আজীবনকাল মনে রাখতে বলেছিলাম। তাহলে আমি হ্যাভ হ্যাজের পরে আইএনজি কী করে ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলছি যে আইএনজি ফর্মটা রাখতেই হবে। আবার পারফেক্টের জন্য হ্যাভ অথবা হ্যাজ বলছি, যেটা নর্মাল কন্টিনিউয়াসে কী ছিল, যে এম ইজ আর বসেছিল, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এই অ্যাম প্লেয়িংয়ের জায়গাতে আমাদের হ্যাজ কিংবা হ্যাভ ব্যবহার করতে হবে, কিন্তু হ্যাজ হ্যাভের পরে আমরা প্লেয়িং কথাটা বলতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই 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 V3 ফর্মটা ব্যবহার করা হবে। তাহলে সেই V3 ফর্মটা কোথা থেকে আমরা আনবো? তাহলে আই হ্যাভ প্লেয়িং এটা ঠিক নয়, তাহলে আই হ্যাভ প্লেইড সেটা বললে আবার পারফেক্ট টেন্সে চলে যাচ্ছে। কিন্তু আমাদের পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো বৈশিষ্ট্য বজায় রাখতে হবে, তার জন্য একটা V3 দরকার হবে। সেই V3 ফর্মটাকে আমরা অন্য রকমভাবে ব্যবহার করব। কী রকমভাবে ব্যবহার করব? দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, মজা এসে যাবে। তাহলে দেখো যে এর যে সায়েন্টিফিক ফর্মুলাটা রয়েছে সেটার দিকে একবার চোখ রাখো। সাবজেক্টের পরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে V1 আইএনজি, তারপরে তোমাকে একটা টাইম বলতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমার পারফেক্ট টাইমের কথাটা অবশ্যই বলতে হবে। আর সেই পারফেক্ট টাইমটা বাংলাতে কেমন হয়, ইংলিশে কেমন হয়? বাংলাতে যদি আমরা বলি যে আমি ফুটবল খেলছি, তাহলে এটা নর্মাল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি টাইমটাকে নির্দিষ্ট করে দিই যে আমি 10 মিনিট ধরে ফুটবল খেলছি, এই যে 10 মিনিট আগে শুরু হয়েছিল, এখনও পর্যন্ত খেলছি, এই 10 মিনিট টাইমটা পারফেক্ট টাইম, আর এই টাইমে কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো 10 মিনিট ধরে খেলছি। বাংলাতে টাইমটা কেমন হলো? 10 মিনিট ধরে। ইংলিশেও এরকম টাইমের উল্লেখ রাখতে হবে এবং সেটা 3টে টাইপ হবে। টাইমটাকে 3টে টাইপে আমরা ভাগ করে নেব। কি? ফর টাইম অর্থাৎ ফর 10 মিনিটস, অথবা সিন্স টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে, যেমন আমরা বললাম যে আমি সকাল থেকে খেলছি, অর্থাৎ সকাল যখন হয়েছিল সেই সকালটা থেকে এখনও পর্যন্ত এই যে নির্দিষ্ট টাইমটা, এই টাইমের মধ্যে আমি খেলছি, খেলা কাজটা চলছে। তাহলে সিন্স মর্নিং, টাইম এখানে মর্নিং, তাহলে সিন্স মর্নিং। আর ফ্রম টাইমটা হচ্ছে অনেক অনেক সময় আগের থেকে এখনও পর্যন্ত যদি কন্টিনিউয়াস একটা কাজ চলতে থাকে, তাহলে তাকে আমরা ফ্রম বলবো। আমরা সেক্ষেত্রে ফর বলতে পারবো না বা সিন্স বলতে পারবো না। আমি সকাল থেকে খেলছি, অল্প একটু সময়ের ব্যাপার, যে সকাল আজকে বা একদিন আগে থেকে বা এক সপ্তাহ আগে থেকে বা 2 সপ্তাহ আগে থেকে বা 1 বছর আগে থেকে, এই সময়টাকে আমরা অল্প সময় হিসেবে যখন বেছে নেব, তখন আমরা বলবো যে সিন্স। আর যখন অনেক সময় আগে থেকে, যেমন 1947 সাল থেকে এখনও পর্যন্ত কোনো একটা কাজ চলছে, যেমন ভারতবর্ষের উন্নতি, এই কাজটা চলছে, ডেভেলপিং এই কাজটা। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হলো, তখন থেকেই ভারতবর্ষ উন্নতির কাজটা চালিয়ে যাচ্ছে। তাহলে আমরা ওই যে 1947 সালটা অনেকটা সময় আগের কথা, তখন আমরা বলবো ফ্রম 1947। ফ্রম কথাটাকে ব্যবহার করব অনেক সময়ের এক্সপেনশনের জন্য। আর যখন সময়টাকে অল্প সময় ধরবো, তখন সিন্স বলবো। এই দুটোতেই কিন্তু বাংলায় একই কথা থাকে, বাংলাটা সেম থাকে। বাংলা থাকে থেকে, যেমন সকাল থেকে পড়ছি, সকাল থেকে খেলছি, থেকে। আবার বললাম 1947 সাল থেকে, 1948 সাল থেকে, 1950 সাল থেকে, তাহলে বাংলাতে কিন্তু সেম টু সেম। বাংলা এখানে ভ্যারিয়েশনটা নেই, কিন্তু ইংলিশে এখানে ভ্যারিয়েশন রয়েছে, যার জন্য এই টেন্সের এই সময়ের জায়গাটা বাংলার তুলনায় একটু টাফ। তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ বেশি টাফ না ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেশি টাফ, সেই কম্প্যারিজনে আমরা দেখেছিলাম বাংলা বেশি টাফ। কিন্তু কিছু জায়গা তো থাকবে যে জায়গাতে বাংলা একটু সহজ হবে। বাংলা সব কিছুই যদি কঠিন হয় তাহলে তো চলে না। বাংলার এই জায়গাটা কিন্তু একটু সহজ হয়ে গেল, যে কি সিন্স টাইম, অল্প সময় আগে থেকে,
ফ্রম টাইম অনেক সময় আগে থেকে, সে দুটোই কিন্তু বাংলায় থেকে, আর ইংলিশে সিন্স এবং ফ্রম। আর ধরে যে কথাটা বলবো সেই কথাটা কিন্তু একই থাকবে। যেমন 10 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 1 বছর ধরে, 10 বছর ধরে, 5 বছর ধরে বা 50 বছর ধরে, সবই কিন্তু ফর হবে। এই জায়গাতে কোনো চেঞ্জ নেই। যখনই বাংলাতে এই কথাটা থাকবে যে ধরে, আমি 50 বছর ধরে এই কাজটা করছি, আমি 20 বছর ধরে পড়াচ্ছি বা শিক্ষকতা করছি, এই যে 20 বছর ধরে, তাহলে ফর 20 ইয়ার্স। আবার 2 মিনিট ধরে যদি বলি, একদম অল্প সময়, তাহলে কি বলবো, ফর 2 মিনিটস। আবার যদি বলি 5 দিন ধরে, ফর 5 ডেজ। তাহলে অল্প সময়, কিছুটা সময়, অনেক সময়, যাই বলি না কেন, ফর কিন্তু ফরই থাকবে, বাংলায় হবে ধরে। আর বাংলাতে যদি থেকে থাকে, অল্প হলে সিন্স, অনেক সময় হলে ফ্রম। এই জায়গাটা মনে রাখবো। তো এক্সাম্পল ছাড়া আমরা এই জায়গাটা ক্লিয়ার করে বুঝতে পারছি না, এখনও ক্লিয়ার হয়নি, তো সেই ক্লিয়ার করে নিতে হবে যে কি, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বলি, তাহলে আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আর যখনই সময়টাকে উল্লেখ করে দেব, 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, তখনই কি হয়ে যাবে, এই অ্যামের পরিবর্তে, আই অ্যামের পরিবর্তে আই হ্যাভ বিন হয়ে যাবে। এবার দেখো, হ্যাভের পরে V3 বসেছে, বি যে ভার্বটা আছে সেই বি ভার্বের V3 ফর্ম যেটা হয় সেটা হচ্ছে বিন। তাহলে হ্যাভের পরে আর হ্যাজের পরে বিন আমি বসাচ্ছি, অর্থাৎ হ্যাভ হ্যাজের পরে V3 বসাচ্ছি। তাহলে হ্যাভ হ্যাজের পরে V3 বসে না। এই যে একটা ইউনিভার্সাল ট্রুথ, আমার যে সোশ্যাল কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বই রয়েছে, সেখানে একদম ফার্স্ট পেজে 6টা ইউনিভার্সাল ট্রুথ আছে, যে ইউনিভার্সাল ট্রুথকে কোনো দিনও ইংলিশে কথা বলার সময়, লেখার সময় কখনো চেঞ্জ করা যায় না। সেইটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সেই 6টা ইউনিভার্সাল ট্রুথের মধ্যে একটা হচ্ছে হ্যাভ হ্যাজের পরে V3 ছাড়া কখনোই বসে না। তাহলে হ্যাভ হ্যাজের পরে V3 ছাড়া যদি না বসে, তাহলে আমার আইএনজি ফর্ম আনতে গেলে V3 ফর্ম একটা আনতেই হচ্ছে। এটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ হলে কোনো দিন তার চেঞ্জ হবে না। এইটাই, এই জন্য এই বিনটাকে আনতে হয় ইংলিশে। তাহলে যখন নর্মাল কন্টিনিউয়াস যে আই অ্যাম প্লেয়িং, তার থেকে যখন পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব, তাহলে বাংলাতে পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে হবে, তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে যে সময়ের উল্লেখটা শেষে বলতে হচ্ছে যে আমি 10 মিনিট ধরে খেলছি। তাহলে এই যে 10 মিনিট ধরে যখনই এই সময়ের উল্লেখটা চলে আসলো, তখনই আমার কি হয়ে যাবে, ইংলিশে অ্যামের জায়গায় হ্যাভ বিন হয়ে যাবে। আর কোন সাবজেক্টের পরে হ্যাজ, কোন সাবজেক্টের পরে হ্যাভ, সেটা আমরা আগের ক্লাসে শিখে নিয়েছিলাম, অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শিখে নিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্টে আমরা শিখেছিলাম আই হ্যাভ, উই হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, রাম হ্যাজ, স্বস্তিকা হ্যাজ, they have, people have, স্টুডেন্টস হ্যাভ। তাহলে একজনের ক্ষেত্রে হ্যাজ আর অনেকের ক্ষেত্রে হ্যাভ, আর আই এবং ইউর ক্ষেত্রে যে হ্যাভ, এটা কিন্তু সেম টু সেমই থাকবে। শুধু চেঞ্জ হচ্ছে, হ্যাভ হ্যাজের পরে একটা বিন বসাচ্ছি, আর এই বিনটা হচ্ছে V3 বসাচ্ছি, কারণ হ্যাভ হ্যাজের পরে V3 ছাড়া বসে না, এই ইউনিভার্সাল ট্রুথটাকে ঠিক রাখার জন্য। তাহলে আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আমি 10 মিনিট ধরে ফুটবল খেলছি। এই 10 মিনিট ধরে কথাটা যোগ হওয়ার জন্য অ্যামটা তখনই কি হবে, মুছে যাবে। তখন চেঞ্জ হবে এই জায়গাটাতে যে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 10 মিনিটস। কেন ফর 10 মিনিটস বলছি, ধরে বলেছি, 10 মিনিট ধরে বলেছি, তাহলে ফর 10 মিনিটস। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 আওয়ার। আমি 10 বছর ধরে ফুটবল খেলছি, তার মানে 10 বছর কন্টিনিউ ফুটবল খেলে যাচ্ছি তাই না, 10 বছর ধরে প্রতিদিনই আমি ফুটবল খেলছি, বা প্রতি সপ্তাহে ফুটবল খেলছি, বা প্রতি 10 দিন বাদে বাদেই ফুটবল খেলছি। অর্থাৎ কন্টিনিউটি বোঝাতে হবে। কন্টিনিউয়াস একটা কাজ 10 বছর ধরে চলছে, এই রকম যদি বোঝানো হয়, তাহলে আমরা বলবো ফর 10 ইয়ার্স আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 10 ইয়ার্স, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 10 ইয়ার্স। এই জায়গাটাতে কিন্তু একটা ভুলের সম্ভাবনা থেকে যায়। কি সেই ভুলটা?
তুমি বলবে যে আমি আজকে শিখেছি, এটা একদম সহজ, এটা এত ভুল হওয়ার কথা নয়। কিন্তু 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 ভুলটা অনেক সময় করে ফেলে মানুষ নিজের অজান্তে। সেটা কি? যে আই অ্যাম প্লেয়িং ফুটবল ফর 10 মিনিটস, এই ফর 10 মিনিটসটা বলছে, আবার আই অ্যাম প্লেয়িং ফুটবলটা বলছে। এই দুটোকে একসাথে তো বলা যাবে না। যদিও স্পোকেন ইংলিশে অনেকে বলে থাকে, তবুও আমি বলবো যে ওইটা বলাটা ঠিক নয়। আমরা যে ইংলিশম্যানদের মুখে কথা শুনি তারা কিন্তু এইভাবেই বলে থাকে যে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 10 মিনিটস, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। সে কিন্তু বলে না যে আই অ্যাম প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন আর আই অ্যাম এই দুটোকে এমনভাবে উচ্চারণ করে যে বোঝাই যায় না, শোনাই যায় না, সেই জন্য আমরা অনেক সময় অ্যাম বলে ফেলি। তাহলে উচ্চারণটা তারা কেমন করে? আই এম প্লেয়িং ফুটবল, আই এম প্লেয়িং, যে আই অ্যাম এটাকে এমনভাবে বলে আই এম প্লেয়িং ফুটবল ফর 10 মিনিটস। এবার এই আই এম প্লেয়িং ফুটবল, এটা তুমি শুনলে আই এম প্লেয়িং ফুটবল, এবার এই আইয়ের পরে অ্যাম বললো না হ্যাভ বিন বললো, তুমি বুঝতে পারলে না, সেজন্য তুমি বলে দিতে পারো যে আই এম প্লেয়িং ফুটবল ফর 10 মিনিটস। কিন্তু এটা ভুল হয়ে যায়। তো এই ভুলটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভুল বলি না অনেক সময়, কিন্তু এই ভুলটা আমরা করব না, আমরা ঠিক ঠিক ব্যবহারটা করব। তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, তাহলে আই এম প্লেয়িং ফুটবল, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, দুটো প্রায় সেম শুনতে শোনা যায়। তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, এখানে কিন্তু হ্যাভ বিন বলেছি, আই এম প্লেয়িং ফুটবল, এখানে কিন্তু অ্যাম বলেছি, তাহলে আই এম প্লেয়িং ফুটবল, এটুকু ঠিক আছে। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, আমি এখানে কিন্তু টাইমের উল্লেখটা বলবই, তাহলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, তাহলে এই জায়গাটাতে হ্যাভ বিন হয়ে যাবে। আর যদি বলি হি ইজ, তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে, কোনো সময়ের উল্লেখ বলিনি, এখন সময়টাকে উল্লেখ করব। তাহলে সে 7টা থেকে ফুটবল খেলছে, এখন 9টা বাজে, আর 7টা থেকে খেলছে, থেকে বলে ফেলেছি, তাহলে ফর 7 বলতে পারছি না, ফর 7 o'clock বলতে পারছি না। আমি যেহেতু থেকে বলেছি, হয় সিন্স নাহলে ফ্রম, তাহলে আমি এখন কোনটা নেব? 7টা থেকে এখন 9টা, একদম অল্প সময়। অল্প সময় যখনই হবে তখনই আমি ফ্রমটাকে আউট করে দেব, সিন্সটাকে বলবো। তাহলে সে 7টা থেকে ফুটবল খেলছে, তাহলে হি ইজ প্লেয়িং ফুটবল সিন্স 7 o'clock। ভুলটা সে আবার করলাম, কি সেই ভুলটা করলাম বলতে পারবে? দেখো, আমি বললাম হি ইজ প্লেয়িং ফুটবল সিন্স 7 o'clock। কেন? আমি সিন্স 7 o'clock যখনই সময়টাকে পারফেক্ট করে দিলাম, তখনই তো আমাকে সিম্পল কন্টিনিউয়াস থেকে পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যেতে হবে। তাহলে আমাকে এখানে কি বলতে হবে? হি হ্যাজ বিন বলতে হবে। এই জায়গাটায় কিন্তু ভুল হয়, আমি দেখিয়ে দেব তোমাদের যে কোথায় কোথায় ভুল হয়, আর সেই ভুলগুলোকে কিন্তু আজকের পর আর করা যাবে না, প্রমিস করো। ভুল যেটা হতো সেটা কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, কিন্তু একবার জেনে যাওয়ার পরে সেকেন্ড টাইমে ভুল করাটা সেটা কিন্তু ঠিক নয়, সেটা তুমি করবেও না আমি জানি। তারপরেও আমি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছি, আজকের পর থেকে যখনই তুমি সিন্স 7 o'clock বা 2 ঘন্টা ধরে খেলছে, তাহলে তোমাকে কিন্তু হ্যাজ বিন বলতেই হবে। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে খেলছে। 2 ঘন্টা কতক্ষণ? 7টা থেকে এখন পর্যন্ত, এখন 9টা বাজে, তাহলে 7টা থেকে এই পর্যন্ত সময় 2 ঘন্টা, তাহলে তুমি এটাকে দুইভাবে বলতে পারো, হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে খেলছে। আবার আমি বললাম যে 2 ঘন্টাটা কোন সময় থেকে কোন সময় সেটা এবার বলে দেব। তাহলে আমি বলবো যে সে 7টা থেকে খেলছে, তাহলে 7টা থেকে বললে হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল সিন্স 7 o'clock। আশা করছি এইটুকু ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা চলে যাব প্র্যাকটিসে, যে আরও 4টে ভার্ব ফর্ম থাকবে। অবশ্যই কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ আইএনজি ফর্ম ব্যবহার করব। রানিং, রানিং যখন বলবো যে সে 10 মিনিট ধরে দৌড়াচ্ছে, আমি দেখছি যে শুধু দৌড়াচ্ছে, দৌড়ে যাচ্ছে, তাহলে সে 10 মিনিট ধরে দৌড়াচ্ছে। এবার 10 মিনিট ধরে দৌড়ানোটা কীভাবে দেখলাম? আমি জানলার কাছে বসে আছি, আমার বাড়ির চারিপাশ দিয়ে যে রাস্তাটা ঘুরে গেছে এই পাশ দিয়ে যাচ্ছে, আবার দেখছি এই পাশ দিয়ে যাচ্ছে, এরকম 2 মিনিট বাদে বাদে দেখছি সে দৌড়ে ঘুরেই যাচ্ছে, অর্থাৎ 10 মিনিট ধরেই আমি দেখছি সে দৌড়াচ্ছে। তাহলে হি হ্যাজ বিন রানিং ফর 10 মিনিটস, হি হ্যাজ বিন রানিং ফর 10 মিনিটস। দেখো, হি হ্যাজ বিন রানিং আর হি ইজ রানিং, দুটো একই রকম শোনায়,
একই নয়, একই রকম শোনায়। তাহলে হি ইজ রানিং, ইজ রানিং, ইজ রানিং, তাহলে ইজ রানিং বলেছি মানে হি ইজ রানিং। আর হ্যাজ বিন রানিং, হ্যাজ বিন রানিং, হ্যাজ বিন রানিং, হি হ্যাজ বিন রানিং ফর 10 মিনিটস। এই জায়গাটাতে একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে রানিং বানানটাকে খেয়াল করো আর রান বানানটাকে মনে করো। আর ইউ এন রান আর রানিং আর ইউ NING নয়, আর ইউ এন আর একটা এন যুক্ত হয়ে গেল, এখানে এনটা ডাবল হয়ে গেল। এই যে বানানটা কেন চেঞ্জ হলো এর একটা বিশেষ রুল রয়েছে, যে রুলটার নাম হচ্ছে CBC রুল। বানানের কিছু কিছু চেঞ্জের রুল থাকে, সেই রুলের মধ্যে একটা রুল হচ্ছে CBC রুল। আমি সেই CBC রুলটার উপরে পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব। যেহেতু এটা বেসিক ইংলিশ কোর্স, তাহলে আমাকে সব বেসিক জায়গাগুলোকে দেখতে হবে, তাহলে CBC রুলটাকে আমি অন্য একদিন আলোচনা করব। তবে আজকে এইটুকু জেনে নাও, যদি কোনো ওয়ার্ডের শেষে CVC, শেষ থেকে CVC থাকে তাহলে কি হয় দেখো, এ রান, এই এনটা এটা কনসোনেন্ট, এর আগেরটা ভাওয়েল, তার আগেরটা কনসোনেন্ট, শেষের তিনটে লেটার যদি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয় তাহলে তার সঙ্গে ING বা ER এরকম কোনো কিছু যদি যুক্ত করা হয়, এই সাফিক্সটা যুক্ত করার জন্য আমাকে ডাবল করে দিতে হয় লাস্টের কনসোনেন্টটা। অবশ্যই যেটা যুক্ত হবে সেটা ভাওয়েল দিয়ে যুক্ত হতে হবে। দেখো INGর আইটা শুরুটা কিন্তু ভাওয়েল, তাহলে ভাওয়েল সম্বলিত প্রথমে ভাওয়েল আছে এইরকম একটা সাফিক্স যুক্ত করছি, তার জন্য এই CBCর লাস্টের সিটা, লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে গেল। এটা যদি তোমার কাছে ক্লিয়ার না হয়ে থাকে কোনো অসুবিধা নেই। আর এই যখন তুমি সেন্টেন্সগুলো গঠন করবে, আমি যখন একদম ক্লাসের শেষে তোমাকে হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা খুব ভালো করে খেয়াল করবে এবং সেটাকে ঠিকঠাকভাবে করতে হবে। সেই হোমওয়ার্কটা নেওয়ার সময় তুমি কিন্তু এই জায়গাটা ফলো করবে যে আমি যে ভার্বগুলো নিতে বলছি, বা আমি বলে দিলাম 50টা ভার্ব নেবে, সেই ভার্বগুলো নিয়ে তুমি যখন সেন্টেন্স তৈরি করবে তখন তুমি রান বানান RUN, আর যদি তুমি রানিং বানান RUNING করে দাও তাহলে কিন্তু হবে না। তোমাকে ভার্বের লিস্ট থেকে ING ফর্মটা বা V3 ফর্মটা, এই ফর্মগুলোকে জেনে নিতে হবে। গুগল থেকে যদি তুমি ভার্বের লিস্ট খোলো তাহলে ভার্বের যে 5টা ফর্ম রয়েছে, 5টা ফর্মের কি বানান আছে সেই বানানটাই দেখে নিতে হবে। তোমাকে ওখান থেকে বানান দেখে নিতে হবে। তোমার ওই হাজার হাজার ভার্বের হাজার হাজার বানান চেঞ্জ কেউ করে দেবে না। সে তুমি ছোট হও আর বড় হও, তুমি যেই হও না কেন, এই বানান চেঞ্জের জায়গাগুলো তোমাকে কারেকশন করতে হবে। তোমাকে ভার্বের লিস্ট থেকে V3 ফর্মটা এবং এই ING ফর্মটা এগুলোকে দেখে নিতে হবে। অথবা S/ES যুক্ত করা যে ফর্মটা রয়েছে সেটাকে V4 বলতে পারো, V5 বলতে পারো। তাহলে V4 ফর্মটা যে প্লের সঙ্গে ES যুক্ত হলো না, কামের সাথে ES যুক্ত হলো না, গোর সাথে ES যুক্ত হলো, এই হাজার হাজার ভার্বের কেউ তোমাকে দেখিয়ে দেওয়ার নেই। তোমাকে ভার্বের লিস্ট থেকে এই বানানগুলোকে জেনে নিতে হবে। এই বানানগুলোকে তোমাকে জেনে যেমন নিতে হবে, মনেও রাখতে হবে, পরবর্তীতে তোমার লেখার সময় এই বানানের জন্য কোনো পরিবর্তন না হয়। এই বানান পরিবর্তন হলে কিন্তু ভুল হয়ে গেল, আর সেই বানান পরিবর্তনটা কেউ তোমাকে দেখে কারেকশন করে ঠিক করে দিতে পারবে না। তোমাকে ভার্বের লিস্ট থেকেই ঠিক করে নিতে হবে। আমার যে অল অ্যাবাউট ভার্বস রয়েছে বইটা, সেই বই থেকে আমি তোমাদের যে PDF দেবো ভার্বের লিস্টের, সেখান থেকে বানানগুলোকে মনে রাখার চেষ্টা করবে, পারলে মুখস্থ করে নিও। মুখস্থটা আমি করতে বারণ করি, তোমরা এমনি মনে রাখার চেষ্টা করবে। 6টা বানান বা 5টা বানান তোমরা দেখে নেবে এবং সেন্টেন্সটা যখন লিখবে, হোমওয়ার্ক যখন করবে, তখন এই বানানটা কি আছে ভার্বের লিস্ট খুলে একবার দেখে নেবে। এবার চলে আসবো আমরা কি, যে রানিং। তাহলে হি হ্যাজ বিন রানিং ফর 10 মিনিটস। আই বললে আই হ্যাভ বিন রানিং সিন্স 7 o'clock। আমি 7টা থেকে দৌড়াচ্ছি, অথবা আমি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছি। তাহলে আই হ্যাভ বিন রানিং ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে দৌড়াচ্ছি। চলে যাব পরের আরেকটা ভার্ব, সেটা কি রাইটিং। এবার রাইটিংয়ে কিন্তু একটা টি হলো, কেন? রাইটের শেষে ই আছে, ইটা কিন্তু CBC ফর্মের মধ্যে পড়ছে না, লাস্টেরটা কনসোনেন্ট হচ্ছে না, তাই রাইটিং হলো, ইটা উঠে গেল। ওইটা কেন উঠে গেল তারও একটা রুল রয়েছে, সেটাও আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে। যে রাইটিংয়ের WRITE ING যুক্ত হওয়ার জন্য ইটা কোথায় গেল? তাহলে WRITE তারপরে ING দিই, ওই ইটা থাকবে না। ওইটা কেন থাকবে না সেটা তোমাকে জানিয়ে দিলে তোমার সুবিধা হবে, যে অনেকগুলো ভার্বের ক্ষেত্রে তুমি সেটা করতে পারবে। কিন্তু তোমার এই রাইটিং বানানটায় তারপরে ING যদি দাও, সেটা তোমার
ভুল হয়ে যাবে, কারণ তুমি ভার্বের লিস্ট থেকে রাইটিং বানানটা দেখে নেবে। যদি দেখে না নাও তাহলে সেটা তোমার ফল্ট। এইবার চলে আসবো আমরা রাইটিংয়ের সেন্টেন্সে। তাহলে আমি সকাল থেকে পড়াশুনো করতে করতে লিখতে বসেছিলাম। এই 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট ধরে আমি লিখছি। তাহলে আই হ্যাভ বিন রাইটিং ফর 20 মিনিটস। আমার ভাই 30 মিনিট ধরে লিখছে। মাই ব্রাদার হ্যাজ বিন রাইটিং ফর 30 মিনিটস। এবার চলে আসবো ড্রয়িং। আমি 1 ঘন্টা ধরে ছবি আঁকছি। তাহলে আই হ্যাভ বিন ড্রয়িং ফর 1 আওয়ার। আমার ভাই 3 ঘন্টা ধরে ছবি আঁকছে। মাই ব্রাদার হ্যাজ বিন ড্রয়িং ফর 3 আওয়ার্স। আর আমার বোন সকাল 6টা থেকে, এখন 11টা বাজে, সকাল 6টা থেকে ছবি আঁকছে। তাহলে মাই সিস্টার হ্যাজ বিন ড্রয়িং সিন্স 6 o'clock। ফর 6 o'clock বলা যাবে না, সিন্স বলতে হবে। এবার চলে আসবো ক্লিনিং। আমি আজকে সকাল থেকেই বাড়িঘর পরিষ্কার করছি, কারণ কালকে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের একটা উৎসব, বাড়িঘর পরিষ্কার রাখতে হয়। তাহলে আই হ্যাভ বিন ক্লিনিং মাই হাউস সিন্স মর্নিং, সকাল থেকে। আবার আমি এটা বলবো যে সকাল থেকে এই এখন 12টা বাজে, অর্থাৎ 6 ঘন্টা তো হয়েই গেল। তাহলে আমি 6 ঘন্টা ধরে বাড়িঘর পরিষ্কার করছি। আই হ্যাভ বিন ক্লিনিং মাই হাউস ফর 6 আওয়ার্স। ফর, এখানে সিন্স 6 আওয়ার্স বলতে পারবো না, বা আমি ফর 6 o'clock বলতে পারবো না। যেটার জন্য যেটা, সেটা মনে রাখতে হবে। আশা করছি যতবার বললাম বা যতবার আমরা শুনলাম যে ফর আর সিন্স এই দুটো, তাহলে আমাদের আর ভুল হবে না। এইবার আমি ছবি আঁকার প্র্যাকটিস করছি। এই যে ছবিটা আঁকছি, এই আঁকার কথাটাকে এবার কথা প্রসঙ্গে বলছি যে তুমি কি এখনও ছবি আঁকছো? হ্যাঁ, আমি এখনও ছবি আঁকছি। মানে এখনও ছবি আঁকছি বলতে আমি এখনও ছবি আঁকার এই কাজটা মাঝে মাঝেই করি, কাজটা কন্টিনিউ চলে আমার। তাহলে তুমি কত বছর ধরে ছবি আঁকছো? আমি প্রায় 40 বছর ধরে ছবি আঁকছি। 40 বছর, তার মানে কত সাল থেকে ছবি আঁকছো? আমি 1960 সাল থেকে ছবি আঁকছি। মকবুল ফিদা হোসেন যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন তাকে যদি প্রশ্ন করা হতো আপনি কত বছর ধরে ছবি আঁকছেন, তিনি বলতেই পারতেন যে আমি 1970 সাল থেকে ছবি আঁকছি। অনেকটা সময়ের কথা বলা হয়। তাহলে মকবুল ফিদা হোসেন তখন কি বলতেন যে আই হ্যাভ বিন ড্রয়িং ফ্রম 1970। সিন্স আর বলবেন না, তখন সিন্স 1970 বলছেন না, ফ্রম 1970 বলছেন। যদি তুমি বলো যে সিন্স 1970, ভুল নেই। কেন 1970 যেটা, মানে সেটাকে আমি অল্প সময় ধরে নিলাম। এই তো 70 সাল গেল কদিন আগে, 30 বছর আগে। আর অনেক বছর কখন হবে? লক্ষ লক্ষ বছর আগে। সেক্ষেত্রে সেই সেন্স অফ থিঙ্কিং থেকে আমরা বলতে পারি যে সিন্স 1970 বললে ভুল হয় না, আবার ফ্রম বললেও ভুল হয় না। কিন্তু সকাল থেকে, সেটা ফ্রম মর্নিং যদি বলো তাহলে তো ভুল হবেই। সকালটা অনেক বছর আগে নয়, অনেক সময় আগে নয়। কিন্তু 1970 সালকে তুমি অনেক বছরও ধরতে পারো, অল্প সময়ও ধরতে পারো। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করতে হয় এবং তার পজিটিভ টকিংটা কী। এইবার আমাদের যদি এর নেগেটিভ টকিং করতে হয় তাহলে কি করতে হবে? নেগেটিভ টকিংটা একটা মজাদার বিষয়, এখানেও মজা এসে যাবে। কি বাংলাতে করছি, করছে, করছো, করছেন, করছিস, একটা না হয়ে যাবে। এইখানে একটা না যোগ করে দিলেই শেষ। বাংলায় কন্টিনিউয়াসেও তাই, পারফেক্ট কন্টিনিউয়াসে তাই। কিন্তু ইংলিশে কি হচ্ছে? ইংলিশে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম থেকে পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মে একটু চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্য এর নেগেটিভ কথাতেও একটু চেঞ্জ হবে। এবার এই চেঞ্জটা কি? নাট বসাতে হবে, একটা নাট বসাতে হবে। এই নাটটা কোথায় বসাবো? আগের ক্লাসটা একটু রিমাইন্ড করো, বা তার আগের ক্লাসটা একটু রিমাইন্ড করো যে কি অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে পজিটিভ টকিংয়ে পাই, তার ঠিক পরে নট বসাবো।
তাহলে এক্ষেত্রে নটটা কোথায় বসাবো? এই হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে বসাবো। তুমি এবার বলতে পারো বিনটা তাহলে কোন ভার্ব? বিনটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব? এই জায়গাতে না বিনটা অক্সিলারি ভার্ব হলেও মেইন অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজটা। হ্যাজের পরে যেহেতু আইএনজি ফর্ম বসে না, তাই এই বিনটাকে বসানো হয়েছে। এই বিনটা কিন্তু এই যে একে কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারেনি, এই বিনটা একে সাহায্য করেছে। হ্যাজ বিন এই দুটো একসাথে মিলিয়ে একে সাহায্য করেছে, সেই জন্য হ্যাজের পরেই নট বসাবো। তাহলে বা হ্যাভের পরেই নট বসাবো। এখানে হ্যাভ যদি বলতাম তাহলে হ্যাভের পরেই নট বসাতাম। আমি কিন্তু ভুল করে অনেক সময় এটা বলে ফেলতে পারি, আই হ্যাভ বিন নট প্লেয়িং ফর 10 মিনিটস। কি বাজে শোনাচ্ছে, কানে লাগছে। প্রথম কানে লাগবে না, কারণ প্রথমে হ্যাভ নট বিন না হ্যাভ বিন নট কোনোটাই যখন জানি না, কোনো ব্যাপার না। আমি যদি প্রথম থেকে শুনে শুনে অভ্যস্ত থাকতাম যে আই হ্যাভ বিন নট প্লেয়িং, তাহলে এটা আমার কাছে কানে লাগতো না। কিন্তু আমি অনেক বছর ধরে শুনে আসছি আই হ্যাভ নট বিন প্লেয়িং, আই হ্যাভ নট বিন, আই হ্যাভ নট, হ্যাভের পরেই নটটা বলছি, তারপরে বিন বলছি। সেজন্য এখন যদি আমাকে তুমি জিজ্ঞেস করো যে এটা কি ঠিক, যে কি আই হ্যাভ বিন নট প্লেয়িং ফুটবল, বলতে গেলেও বেঁধে যাবে, আমার বলতে গেলেও বাঁধবে, আবার শুনলেও কেমন হলো কানে, আই হ্যাভ বিন নট প্লেয়িং, এটা হবে না। তাহলে কোনটা হবে? ঠিক অক্সিলারির পরেই আমি নট বসাবো। তাহলে আমি 10 মিনিট ধরে খেলছি না। কি বলছো তুমি আমি 10 মিনিট ধরে খেলছি? আমি তো 2 মিনিট ধরে খেলছি। তাহলে আমি 10 মিনিট ধরে খেলছি না। তাহলে আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর 10 মিনিটস। তুমি সকাল থেকে খেলছো, কেন খেলছো? পড়তে বসো। তোমার বাবা তোমাকে বকছেন, সকাল থেকে খেলে যাচ্ছ, পড়তে বসো। তুমি বলবে আমি তো সকাল থেকে খেলছি না। তাহলে আই হ্যাভ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলছি না, এই তো সবে খেলতে আসলাম, এতক্ষণ তো পড়ছিলাম। তাহলে এই কথাটাকে এবার বলতে হবে যে কি আমি সকাল থেকে খেলছি না, আই হ্যাভ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 10 মিনিটস, আমি তো 10 মিনিট ধরে খেলছি। তাহলে আমরা নেগেটিভ টকিংটা শিখে নিলাম। এই ভার্বগুলোতে আর বলছি না, এই ভার্বগুলোতে তোমরা নিজেরা করবে। এবার কথা হচ্ছে এর ইন্টারোগেটিভ ফর্মটা কেমন হবে, অর্থাৎ কোশ্চেনটা কীভাবে করবে। সেই একই রুল থাকবে, হ্যাজ আর হ্যাভকে সাবজেক্টের আগে নিয়ে আসবে, বিনটা পড়ে থাকবে ওখানে, বিনটাকে চেঞ্জ করতে পারবো না, বিনটা ওখানেই পড়ে থাকবে, শুধু হ্যাজ অথবা হ্যাভটাকে এই সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো। তাহলে তুমি কি 10 মিনিট ধরে খেলছো? তুমি যে বললে যে 10 মিনিট আগে মাঠে এসেছো, এই 10 মিনিট ধরেই কি খেলছো? তাহলে হ্যাভটা আগে নিয়ে আসো, ইউটাকে পরে বলো। হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 10 মিনিটস? তুমি কি 10 মিনিট ধরেই খেলছো বা 10 মিনিট ধরে খেলছো? আচ্ছা তুমি কি সকাল থেকে খেলছো? বা রাম কি সকাল থেকে খেলছে? রামকে আমি বলে গেলাম যে পড়াশুনো কর, বাড়ি এসে দেখলাম যে খেলছে। এখন রামের পাশে আছে শ্যাম, শ্যামকে বললাম এই শ্যাম ও কি সকাল থেকেই খেলছে? তাহলে কি হবে? সকাল থেকেই কি রাম খেলছে? তাহলে হ্যাজ রাম বিন প্লেয়িং সিন্স মর্নিং, হ্যাজ রাম বিন প্লেয়িং সিন্স মর্নিং, রাম কি সকাল থেকেই খেলছে? শ্যাম উত্তর দিল হ্যাঁ ও সকাল থেকেই খেলছে, ইয়েস হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। যদু এসে বলল না 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 ও সকাল থেকে খেলছে না। তাহলে নো, হি হ্যাজ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং। তাহলে দেখো আমরা কোশ্চেন করাটা শিখে গেলাম, পজিটিভ অ্যান্সার করাটা শিখে গেলাম, নেগেটিভ অ্যান্সার করাটা শিখে গেলাম। কোশ্চেনটা বেশ কতগুলো কোশ্চেন বলতে হবে, অনেকগুলো কোশ্চেন লিখে নাও, 50টা কোশ্চেন আগে লিখে নাও। লিখে নেওয়ার পরে কোশ্চেনটাকে বারবার করো, কারণ কোশ্চেনটা বলার সময় তাড়াতাড়ি বলার সময় একটু প্রবলেম সৃষ্টি হয়। তাহলে হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 10 মিনিটস, হ্যাভ ইউ বিন রানিং ফর 10 মিনিটস, হ্যাভ ইউ বিন রাইটিং 10 মিনিট ফর 10 মিনিটস, হ্যাভ ইউ বিন ড্রয়িং ফর 10 মিনিটস, হ্যাভ ইউ বিন ক্লিনিং ফর 10 মিনিটস। তাহলে হ্যাভ ইউ বিন এই জায়গাটা বারবার বলো। হ্যাভ ইউ বিন রাইটিং, হ্যাভ ইউ বিন ক্লিনিং, হ্যাভ ইউ বিন সুইমিং, হ্যাভ ইউ বিন ওয়াটারিং, হ্যাভ ইউ বিন ওয়াটারিং ইউর গার্ডেন ফর 10 মিনিটস। তুমি কি 10 মিনিট ধরে তোমার গার্ডেনটাকে জল দিচ্ছ? ওয়াটারিং মানে জল দেওয়া, নাউন ভার্ব হয়ে যায় কখন কখন, সেগুলো পরে আলোচনা করবে। তাহলে আমরা দেখে নিলাম যে আজকে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ফর্মগুলো কী হয় ভার্বের, এবং ইংরাজি ফর্মটা কি হয়। ইংরাজি ফর্মের ক্ষেত্রে একই রকম থাকে, বাংলাতেও একই রকম থাকে। কোনটা? মেইন ভার্বটা একই রকম থাকে। আর বাংলাতে দুটোতেই সেম টু সেম হয়, ইংলিশে একটু চেঞ্জ করতে হয়। সেই একটু চেঞ্জের জায়গা কি, যে এই মেইন ভার্বটা একই থাকলেও আমাদের অক্সিলারি ভার্বটা এই এম ইজ আর এটাকে চেঞ্জ করে হয় হ্যাজ বিন আর না হলে হ্যাভ বিন, এই দুটোতে চেঞ্জ করে আনতে হয়। এইটুকুই মনে রাখতে পারলে এনাফ, আর কোনো রকম কোনো ভয় থাকছে না। এইবার তোমাকে এই ভয়টাকে তাড়ানোর জন্য আরও বেশি প্র্যাকটিস যেটা করতে হবে, দ্যাট ইজ ইয়োর হোমওয়ার্ক। হোমওয়ার্কটা করতেই হবে। হোমওয়ার্ক ছাড়া কিন্তু ইংলিশ ভালো করে শিখতে পারবে না। আজকের ক্লাসটা শুধু ফলো করলে, তারপরে তুমি তোমার মতন কাজে চলে গেলে, আর কিছু করলে না, কখনো শিখতে পারবে না। হোমওয়ার্কটা করতে হবে। একদম খাতা পেন ধরে 3টে কালি দিয়ে, লাল কালি, নীল কালি, কালো কালি, 3টে কালি দিয়ে পরপর 3টে সেন্টেন্স লিখতে হবে। তুমি 30টা ভার্ব বেছে নাও, আমাদের ভার্বের লিস্ট থেকে হোক বা গুগল থেকে হোক। সেই 30টা ভার্বের থেকে একটা ভার্ব প্রথমে নাও, নাম্বার 1 সেন্টেন্স লেখো, ইউ দিয়ে লেখো। তাহলে ইউ দিয়ে কী হবে? ইউ দিয়ে লিখলে হ্যাভ ইউ বিন প্লেয়িং ফর 10 মিনিটস। জিজ্ঞাসা চিহ্নটা না দিলে ভুল হয়ে যাবে। অ্যান্সার করো, ইয়েস আই হ্যাভ বিন প্লেয়িং ফর 10 মিনিটস। আবার অ্যান্সার করো, নো আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর 10 মিনিটস। এবার চলে আসো যে কি 1 নম্বর, একের এতে কী করবে? এখানে লিখেছিলে হ্যাভ ইউ বিন, এখানে চলে আসবে হ্যাজ হি। একবার হ্যাজ হি লিখবে, একবার হ্যাজ শি লিখবে, একবার হ্যাজ রাম লিখবে, একবার হ্যাজ ইউর ব্রাদার লিখবে। যে কোনো একজনের কথা হ্যাজ দিয়ে 30টা ভার্বে তুমি এই জায়গাটাতে বারবার সাবজেক্টটাকে চেঞ্জ করে নেবে। কিন্তু এই জায়গাতে তুমি সাবজেক্টটাকে চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো। সব জায়গাতেই যদি তুমি হ্যাভ ইউ লিখে দাও কোনো অসুবিধা নেই, কারণ বাস্তব জীবনে কথা বলার সময় এই হ্যাভ ইউ দিয়েই কথাটা বেশি বলা হবে। সেজন্য তুমি হ্যাভ ইউ বিন এটাকে রাখো। তাহলে একটা ভার্বের জন্য তোমার 2টো কোশ্চেন তৈরি করতে হবে, আর 2টো কোশ্চেন তৈরি করলে তার 4টে অ্যান্সার থাকবে, অর্থাৎ 6টা করে সেন্টেন্স হবে। 30টা ভার্বের জন্য 6টা করে সেন্টেন্স হলে 180টা সেন্টেন্স তৈরি হয়ে যাবে, অর্থাৎ 60 কোয়েশ্চেন্স হবে আর 120 অ্যান্সার হবে। এই 60 কোয়েশ্চেন এবং 120 অ্যান্সার খাতায় পরপর লিখে নিয়ে তুমি পরের দিন থেকে জোরে জোরে কোশ্চেনগুলোকে পড়বে, অ্যান্সারগুলোকে পড়বে, কোশ্চেনগুলোকে পড়বে, অ্যান্সারগুলোকে পড়বে। যত তাড়াতাড়ি পড়তে পারবে, যত স্পিডে পড়তে পারবে, যত জোরে জোরে পড়তে পারবে, ততই তোমার ইংলিশটা ক্লিয়ার হবে। বারবার পড়বে, জোরে জোরে পড়বে, তোমার কথা তোমার কানে যাবে, শুনতে শুনতে শিখবে। তুমি যতই পড়ো, যতই লেখো, কোনো দিন শিখতে পারবে না, কোনো দিন না, কোনো দিন না, কোনো দিন না, আমি বললাম। কিন্তু তারপরেও যদি বলো যে তাহলে যারা কোনো দিন পড়ে বা লিখে ইংলিশ শিখেছে তারা কি শিখতে পারেনি? হ্যাঁ পেরেছে, কিন্তু তারা কথা বলতে পারে না ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে জোরে বলতে হবে। আমি যখন এই যে তোমাদের জন্য ক্লাসটা করছি, আমি খুব জোরে জোরে কথা বলছি, আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে, আর এই জোরে জোরে বলছি, এটা আমার কথাটা তুমি যেমন শুনতে পাচ্ছ, আমার কথাটা আমি শুনতে পাচ্ছি। আর নিজের কথা নিজে শোনো, শুনে তবেই তুমি শেখো। 180টা সেন্টেন্স তৈরি করো, জোরে জোরে পড়ো, 180টা সেন্টেন্স তুমি নিজে শুনিয়ে দিলে। যেহেতু আমি বলেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে শোনার স্কোপটা কম, বলার মানুষ নেই, তোমাকে কেউ বলছে না, তুমি শুনতে পাচ্ছ না, তুমি ইংলিশ শিখতে পারছো না। তুমি নিজেই বলো, নিজেই শোনো, নিজেই ইংলিশ শেখো, তুমি নিজেই নিজের গাইড হয়ে যাও। তাহলে খুব ভালো করে এই টেন্সটার উপরে প্র্যাকটিস করে যাও। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করো। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ক্লাস শেষ করছি, টাটা।